প্রিয় দর্শক, আজকের সংবাদপত্র অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পত্রিকায় প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আমাদের আজকের এই আয়োজনে। আজকের এই আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক যুগান্তরের সম্পাদক জনাব সাইফুল আলম। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রথমে পত্রিকার শিরোনামগুলো একটু দেখে নিচ্ছি। দৈনিক ইফতেফাক, সাবেক প্রধান বিচারপতি সিনহার 11 বছরের জেল। ঋণ জালিয়াতির প্রধান সুবিধাভোগী তিনি, কেউ আইনের ঊর্ধ্বে নন। আদালত, বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে ফার্মার্স ব্যাংকের কর্মকর্তা সহ 8 জনকে। খালাস পেয়েছেন 2 ঋণ গ্রহীতা। দেশেই তৈরি হলো করোনার ওষুধ। মানব জমিন, খোলা বাজারে ভিড় বাড়ছে। ডিজেলের মূল্যবৃদ্ধি অর্থনীতিতে নয়া ধাক্কা। আমাদের সময়, এসকে সিনহার 11 বছর কারাদণ্ড। দেশে প্রথম কোনো প্রধান বিচারপতি দণ্ডিত। ঘরের কোন্দলে বলি আওয়ামী লীগের বিদ্রোহীরা। যায় যায় দিন, সাবেক প্রধান বিচারপতি সিনহার 11 বছর কারাদণ্ড। আজকের পত্রিকা, পরবাসী সাবেক প্রধান বিচারপতিকে কারাদণ্ড। প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দেশ রূপান্তর, সাবেক প্রধান বিচারপতি দণ্ডিত। দৈনিক ইনকিলাব, সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে 2টি মামলার রায়, সিনহার 11 বছর জেল। মেসেঞ্জার ডিসকভার অ্যাপ ডাটা শেষেও চলবে। দৈনিক দিনকাল, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার কারাদণ্ড। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নূর হোসেন আমাদের প্রেরণা, বিএনপি। দৈনিক করতোয়া, বিচারপতি সিনহার 11 বছর কারাদণ্ড, তবে খাটতে হবে 7 বছর, গ্রেফতারি পরোয়ানা জারি। পত্রিকার শিরোনামগুলো শুনলেন। প্রায় সবকটি পত্রিকার যে প্রধান শিরোনাম আজকে সাবেক প্রধান বিচারপতি দণ্ডিত, সেই প্রসঙ্গটি নিয়ে আলোচনা শুরু করবে। এরপর অন্যান্য বেশ কয়েকটি প্রসঙ্গ রয়েছে, সেটিতে যাব। দেখুন, যে প্রধান শিরোনাম বাংলাদেশের প্রায় সকল কাগজের আজকে প্রধান শিরোনাম হলো সাবেক প্রধান বিচারপতি 2টি মামলায় দণ্ডিত হয়েছেন। আর ঋণ জালিয়াতি মামলায় 4 বছর এবং অর্থ মামলায়, পাচার মামলায় 7 বছর, মোট 11 বছরের সাজা হয়েছে। এর বাইরেও আমরা জানি যে একটি জরিমানা হয়েছে, অর্থদণ্ড হয়েছে। সেই অর্থ জমা না দিলে আরও 6 মাস জেল খাটতে হবে। তার বাইরে আরেকটি আছে যে ওনার অ্যাকাউন্টে প্রায় 78 লক্ষ টাকা যেটি ছিল সেটিও কিন্তু জব্দ করা হয়েছে। অর্থাৎ অনেকগুলো বিষয় কিন্তু সামনে এসছে। সবচেয়ে বড় বিষয় যেটি, সেটি হলো যে বাংলাদেশের ইতিহাসে তো বটেই, আমার ঠিক জানা নাই যে পৃথিবীর কোথাও এরকম একজন সাবেক প্রধান বিচারপতি অর্থ মামলা, অর্থ পাচার মামলা, ঋণ জালিয়াতি মামলা, এই জাতীয় মামলায় দণ্ডিত হয়েছে। এটি প্রথম। আমরা জানি যে বাংলাদেশে এখন 22তম প্রধান বিচারপতি দায়িত্বে রয়েছেন। বাংলাদেশে 22 জন প্রধান বিচারপতি, তার মধ্যে 21তম প্রধান বিচারপতি ছিলেন সিনহা, সুরেন্দ্র কুমার সিনহা। এবং তিনি, আমরা জানি যে সিলেটের মৌলভীবাজারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানে 1951 সালে সম্ভবত 1 ফেব্রুয়ারি তার জন্ম। 74 সালে তিনি আইন পেশা শুরু করেন। 74 সালে সিলেট বারে প্রথম তালিকাভুক্ত হন, 78 সালে হাইকোর্টে, এবং আমরা দেখি যে তারপরে তিনি আপিল বিভাগেও তালিকাভুক্ত হয়েছেন। এবং দেখেন, বিচার আইনের জগতে তার বিচরণ সবসময়। তিনি প্রথম বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে প্রথম অমুসলিম প্রধান বিচারপতি। এবং আপনি দেখেন যে অনেকগুলো, তিনি প্রায় 1030 দিন দায়িত্বে ছিলেন। এই সময়ে অনেকগুলো কথাবার্তায় নানা বিষয় কিন্তু বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। প্রধান বিচারপতি হিসেবে আমরা মনে করি যে বিচারপতিরা সাধারণত জনসমাবেশে যান না, কোনো অনুষ্ঠানে যান না, মানে সামাজিক অনুষ্ঠানে এড়িয়ে চলেন। কিন্তু সাবেক এই প্রধান বিচারপতি এমন কিছু কথাবার্তা বলেছেন, এমন কিছু অনুষ্ঠানে যোগদান করেছেন যেগুলো
তার প্রধান বিচারপতি থাকাকালীন সময়ই নানা বিতর্কের সৃষ্টি করেছে। এবং তিনি, আমরা জানি যে অনেকগুলো বিতর্ককে ধরেই কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের যে রায়, সেই রায় ধরে একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং ফার্মার্স ব্যাংক থেকে আমরা পরে দেখলাম যে ফার্মার্স ব্যাংক থেকে ঋণ নেওয়ার বিষয়ে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং তার অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা, যেটি তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, সেগুলো পাওয়া গেছে। এবং বিচারিক আদালতের মাধ্যমে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যে রায়টি ঘোষণা করা হয়েছে। একটি বিষয় স্পষ্ট যে এটি যে খুব আনন্দের খবর তা কিন্তু নয়, কারণ আমরা আমাদের বিচার বিভাগের উপর আস্থা রাখি, ভরসা রাখি, এবং আমাদের শেষ আশ্রয়স্থল হলো বিচার ব্যবস্থা, বিচার বিভাগ। যখন মানুষ সাধারণত কোথাও বিচার পায় না, তখন কিন্তু আমরা আদালতের দ্বারস্থ হই। সভ্য সমাজের এটাই নিয়ম, গণতান্ত্রিক রাষ্ট্রের এটাই নিয়ম। তো সেই বিশ্বাস এবং আস্থার জায়গায় সর্বোচ্চ আসনে যিনি আসীন থাকেন, তার বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এই জাতীয় দণ্ড আমাদের কিন্তু হতাশ করে, আমাদের ভাবিয়ে তোলে, এবং আমাদের বিশ্বাস এবং আস্থার জায়গাটা একটা বড় ধরনের ধাক্কা লাগে। এটা সত্য কথা। আমি খুব মনোযোগ সহকারে আইনমন্ত্রীর বক্তব্য শুনছিলাম। অত্যন্ত বিজ্ঞ এক আইনজীবী আনিসুল হক সাহেব, তিনি কিন্তু বলেছেন যে এতে তার আনন্দিত হওয়ার কিছু নাই, কারণ তিনি সারাটা জীবন আইনের সঙ্গে আছেন, তিনি আইনজীবী হিসেবে আইনের সঙ্গেই আছেন, আদালত কোর্ট চত্বরেই তার পদচারণা। সেক্ষেত্রে এরকম একটি সংবাদে তিনি খুশি নন। কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলে, যে কথাটি আবার বলেছেন। আরেকটি বিষয়, যে এটি একটি দিক বললাম, আরেকটি দিক দেখেন যে কেউই যে আইনের ঊর্ধ্বে নয়, তারও কিন্তু একটি ইতিহাস সৃষ্টি হলো। আমরা জানি যে এই দেশে বিচারহীনতার একটা সংস্কৃতি চালু হয়েছিল। আপনি দেখেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, বাড়িঘরে আগুন দিয়েছে, তাদের বিচারটা কিন্তু স্বাধীন বাংলাদেশে শুরু হয়েছিল। এবং বিচার শুরু হয়েছিল, বেশ কয়েকজনের দণ্ডও হয়েছিল। পরবর্তী পর্যায়ে ৭৫-এর ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সেই ধারাটা পাল্টে গেছে, এবং যাদের বিচার করা হয়েছিল, যারা দণ্ডিত হয়েছিল, কারাগারে ছিল, একটি মাত্র সামরিক ফরমানে তাদের জেলখানা থেকে সবাইকে মুক্তি দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ বিচারহীনতার একটা অপসংস্কৃতি সেই সময় চালু হয়েছিল, যে কারণে পরবর্তী পর্যায়ে আপনি লক্ষ্য করবেন যে স্বাধীনতা বিরোধীদের বিচার করা হবে। ঘাতক দালাল নির্মূল কমিটি যেটি গঠন করা হলো, গোলাম আজমের বিচারের দাবিতে যখন পুরো বাংলাদেশ সোচ্চার, তখন কিন্তু এই বাংলাদেশে অনেক মানুষ বলেছে যে এটা সম্ভব না, এতদিন আগের ঘটনা কেন বিচার করা হবে, কিভাবে বিচার করা হবে। কিন্তু সেই বিচারটি কিন্তু বাংলাদেশে সম্পন্ন হয়েছে, আমরা জানি। আপনি দেখেন, জাতির পিতা হত্যার পরও কিন্তু হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। যারা হত্যা করে, হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে এবং তারা সদর্বে বুক ফুলিয়ে বাংলার মাটিতে বলেছে যে আমরা এই কর্মকাণ্ডের সঙ্গে আমরা জড়িত ছিলাম, হত্যাকাণ্ডের সঙ্গে। তারা ভালো ভালো পোস্টিং পেয়েছে, চাকরি পেয়েছে, পুনর্বাসিত হয়েছে, বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছে, এমনকি সংসদ সদস্য হয়েছে। এই রাষ্ট্রই তো এগুলো করেছে। আমরা যে চিন্তা থেকে এদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, যে গণতান্ত্রিক চিন্তা থেকে, যে প্রগতিশীল চিন্তা থেকে, মানবতার মূল্যবোধ থেকে, সেগুলো যেন ভুলুণ্ঠিত করে একটি বর্বর আইন এদেশে করা হয়েছিল যে হত্যাকাণ্ডের বিচার করা যাবে, ইনডেমনিটি অধ্যাদেশ। আপনি দেখেন ৪ নেতার হত্যাকাণ্ড, যেখানে মানুষের জীবনের নিরাপত্তা থাকে জেলের ভেতরে, নিরাপত্তা হেফাজতে থাকে মানুষ, সেখানে সেই কারাগারে ঢুকে ৪ নেতাকে হত্যা করা হয়েছে। আপনি দেখেন ২১শে আগস্ট গ্রেনেড হামলা,
এবং এগুলো কোনোটাই যেন বিচার করা যাবে না, বিলম্বিত বিচার হয়েছে। এক একটি বিচার পেতে 30 বছর, 25 বছর, 40 বছর অপেক্ষা করতে হচ্ছে। এই যে বিচারহীনতার একটা সংস্কৃতি এই দেশে গড়ে উঠেছিল এক সময়, অপসংস্কৃতি, সেই ধারাটা থেকে কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু অনেকটা বেরিয়ে এসেছি। সব কাজটা হয়েছে এটা আমি বলবো না এই কারণে যে জাতির পিতার হত্যাকাণ্ডের বিচার, সেখানে মাত্র কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে। সেই কয়েকজন তো এত বড় ঘটনা সংঘটিত করে নাই। আপনি জেল হত্যা যেটি হয়েছে সেখানে কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে? 11 জন, 12 জনকে শাস্তি দেওয়া হয়েছে। 12 জন মানুষকে এটি করেছে। এর পেছনে অনেক ছিল, যারা সাহস দিয়েছে, শক্তি দিয়েছে, আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, যাদের বুদ্ধি পরামর্শ হয়েছে, যারা ড্রাফট করে তাদের পালাবার পথ তৈরি করে দিয়েছে, নথি উপস্থাপন করেছে, অনেক দূর থেকে ষড়যন্ত্র করেছে, তারা তো বিচারের আওতায় আসে নাই। তবু খণ্ডিত বিচার হলেও হয়েছে। আমরা যেটি এখন বলি যে একটি কমিশন গঠন করা দরকার, জাতিপিতার হত্যাকাণ্ডের বিষয়ে কমিশন হওয়া দরকার, 4 নেতার হত্যাকাণ্ডের বিষয়ে কমিশন হওয়া দরকার, এবং এখানে যারা যতটুকু জড়িত ততটুকু যেন তাদের দণ্ড হয় সেটা নিশ্চিত করা দরকার। ঠিক সেরকম একটি সময় আপনি দেখেন যে প্রধান বিচারপতিও যে অপরাধ করেছেন, নিশ্চয়ই তথ্য প্রমাণের ভিত্তিতে রায় আসে কোনো একটি মামলার, আমরা সেটি বিশ্বাস করি, এবং সেই তথ্য প্রমাণের ভিত্তিতে যে রায় এসছে, তিনি যেভাবে দণ্ডিত হয়েছেন, এর মধ্যে দিয়ে এটা অনেকটা সমাজকে, দেশকে, রাষ্ট্রকে জানান দেওয়া যায় যে আসলে কেউই আইনের ঊর্ধ্বে এবং নয়। আমার বিচারবিহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে এসেছি এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। হ্যাঁ, এটি নিশ্চয়ই তিনি এখন দেশে নাই, সাবেক এই প্রধান বিচারপতি, তিনি দেশে আসলে নিশ্চয়ই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি দেশে উপস্থিত হন, নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চয়ই তার আপিল করার সুযোগ থাকবে। কারণ আমরা জানি যে তিনি এই মুহূর্তে দেশের বাইরে আছেন, তো সেটি আপিল করতে হলে তাকে দেশে আসতে হবে। ইতিমধ্যে তার গ্রেপ্তারি পরোয়ানা কিন্তু জারি হয়ে গেছে। আমরা মনে করি যে আসলে বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অবশ্যই আমরা একটু অন্য প্রসঙ্গে যাব। আপনি জানেন যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং সেই কারণে বেশ কয়েকদিন জনদুর্ভোগের পর পরিবহনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে, এবং সেই পরিবহনের ভাড়া অর্থাৎ বাস ভাড়া বৃদ্ধির বিষয়টি ছাপিয়ে এখন আলোচনায় হচ্ছে অতিরিক্ত ভাড়া আদায়। সেটার জন্য প্রশাসন মাঠে নামছে এবং সেটার জন্য স্টিকার লাগানো হচ্ছে সিএনজি চালিত গাড়িগুলোকে, নানা রকম এই ধরনের আলোচনা আমরা দেখছি, শুনছি গণমাধ্যমে। এবং এটি একটি প্রসঙ্গ থাকবে যে এই অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তারা যে পদক্ষেপ নিচ্ছেন। এর পাশাপাশি আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে এই জ্বালানি তেলের বৃদ্ধিতে অর্থনীতির অন্যান্য ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়ছে? এটা একটা সর্বগ্রাসী প্রভাব পড়বে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে একটি সর্বগ্রাসী প্রভাব পড়বে। শুধুমাত্র যে আপনি মনে করেন যে বাসের ভাড়া বাড়লো কিংবা লঞ্চের ভাড়া বাড়লো, এর মধ্যে তো এটা সীমাবদ্ধ না। একটি ব্যাপার হলো যে আপনি দেখেন, প্রথম কিন্তু 2 দিন গেল শুধুমাত্র যে ডিজেলের দাম কেন বাড়লো, জ্বালানির দাম বেড়েছে, এর বিরুদ্ধে কিন্তু প্রথম 2 দিন সমস্ত কথাবার্তা, আলোচনা সব কিছু তার মধ্যে সীমাবদ্ধ ছিল। যে হঠাৎ করে 15 টাকা বাড়লো, এটি কেন? যখন দাম কম ছিল আন্তর্জাতিক বাজারে তখন তো দাম কমে নাই, এর মধ্যে সীমাবদ্ধ ছিল। আস্তে করে কিন্তু আপনি দেখেন সেখান থেকে আমরা সরে এসে এখন কি বাস ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে, একটা লঞ্চ ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন আমরা চলে এসেছি লঞ্চ ভাড়া এবং বাস ভাড়ার মধ্যে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিটা কিন্তু এখন আর আলোচনার মধ্যে নাই, ওটা কিন্তু জায়েজ হয়ে গেছে। পরবর্তী পর্যায়টা হলো যে আমাদের এই ভাড়া বৃদ্ধি কেন, বেশি হয়ে গেল কি কম হয়ে গেল, এই আলোচনার মধ্যে চলে এসেছি। তৃতীয় পর্যায়ে আপনি যেটা বলছেন সেটা হলো যে হ্যাঁ, অতিরিক্ত হয়ে গেছে, এখন আমরা সেই আলোচনা মানে হোক, এটাও যেন আমরা মেনে নিচ্ছি। প্রথমত মেনে নিলাম জ্বালানি তেলের মূল্য 15 টাকা বৃদ্ধি হয়েছে পার লিটারে, এটা মেনে নিলাম। দ্বিতীয় পর্যায়ে হলো যে ভাড়া বাড়ুক, হ্যাঁ এটাও হোক। এখন আমরা যে পর্যায়ে আছি সেটা হলো যে অতিরিক্ত কেন হবে, মানে মেনে নেওয়া হচ্ছে না, মানতে বাধ্য করা হচ্ছে। এটা মানার প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা ওই জায়গায় চলে যাচ্ছি। আপনি কিন্তু আমরা প্রথম জায়গায় ফিরে যেতে পারছেন না। আপনি এখন আর বলতে পারছেন না জ্বালানি তেল লিটার প্রতি 15 টাকা কেন বাড়লো, এই কথায় কিন্তু আপনি আর যেতে পারছেন না। আপনি চলে এসছেন যে অতিরিক্ত নিচ্ছে, যেটা নির্ধারণ করে দিচ্ছে তার চেয়ে বেশি নিচ্ছে।
আর আপনি বলছেন গেট লক, হাফ গেট লক, নানা রকম কথা আমরা শুনছি। একবার বাংলাদেশের দাম যখন বাড়ে তখন সেই দাম আবার কমে, আপনি শুনেছেন কখনো? আর সরকার ঘোষণা দেওয়ার আগেই অনেক সময় অনেক ইস্যুতে ঘোষণা দেওয়ার আগেই কিন্তু বাজারে তার প্রভাব পড়ে, দাম বেড়ে যায়। আর দাম কমানোর ক্ষেত্রে সেটা 15 দিন, 1 মাস, 2 মাসও কিন্তু দাম আর কমে না, দাম আর কমেই না, ওইটাই যেন দাঁড়িয়ে যায়। আপনি প্রতি রোজার সময় দেখবেন যে সিটি কর্পোরেশন মাংসের দাম ঠিক করে দিচ্ছে, এবং প্রতি বছর যেটা ঠিক করে দেয় সেটা থেকে আবার শুরু হয়, পেছনের দিকে আর যাওয়ার কোনো সুযোগ নাই। মানে রোজার মাসে যেটা বর্ধিত আকারে নির্ধারণ করা হয় এটাই স্থায়ী হয়ে যায়, আর আগেরটা সব বাদ। তো এইভাবেই তো আসলে চলছে। কাজেই এখন যেটি বলা হচ্ছে যে প্রভাব, আপনি যেটা বললেন যে প্রভাব কতটা পড়বে, এটার প্রভাব সর্বগ্রাসী। আপনি দেখেন যে ডিজেল আমরা যা ব্যবহার করি তার অন্তত 65% আমাদের সেচ কাজে ব্যবহৃত হয়, এবং আপনি জানেন যে বাংলাদেশের জিডিপিতে এখন কৃষিখাতের অবদান হাইয়েস্ট, এবং সেই কৃষিখাত এই সেচের কারণে এটা বিঘ্নিত হবে মারাত্মকভাবে, এবং জিনিসপত্রের দাম বাড়বে, সব কিছু এটা পর্যায়ক্রমে কিন্তু আপনার প্রত্যেকটি জিনিসের উপর এর প্রভাব পড়বে। আপনি দেখেন যে আমরা করোনার বিপর্যস্ত অবস্থা থেকে কিছুটা কাটিয়ে যখন একটু সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা চলছিল, ঠিক সেই মুহূর্তে আপনি দেখেন এখন পোশাক খাতেও কিন্তু একটা বিরূপ প্রভাব পড়বে, কারণ বহু পোশাক প্রতিষ্ঠানে প্রায় প্রতিদিন 2 লক্ষ 2.5 লক্ষ টাকার জ্বালানির খরচ হয় স্বাভাবিক অবস্থা। এখন সেটা কোথায় গিয়ে দাঁড়ালে সেটা অন্যান্য দ্রব্যের উপরও কিন্তু সেটা পড়বে, সুতার দাম বাড়বে, সব কিছু মিলে এই প্রোডাকশন কস্টটা অনেক বাড়বে। কিন্তু আমাদের এখান থেকে যারা এই পোশাক কিনে নেয় তারা কি সেই দামটা, বাড়তি দামটা দেবে না। তো সেখানেও কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে আমাদের পোশাক খাত। আপনি দেখেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিন্তু জ্বালানি তেলের দাম কমিয়েছে। এখন পোশাক খাতের যে প্রতিযোগিতাটা, সেই প্রতিযোগিতাটা যদি আমাদের উৎপাদন খরচ আগের চেয়ে অনেক বেশি হয়ে যায়, ভারতের উৎপাদন খরচটা কম হয়, তাহলে সেই প্রতিযোগিতায় আমরা কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে সেটাও কিন্তু আমাদের ভাবতে হবে। অন্যান্য দেশের সঙ্গেও আমাদের সেটা একটা তুলনামূলক অবস্থান নির্ণয় আমাদের খুব জরুরি হয়ে পড়েছে। এরপরে দেখেন মূল্যস্ফীতি হবে, পরিবহন ব্যয়, যেই ট্রাকের ভাড়া ছিল 8,000 টাকা, সেই ট্রাকের ভাড়া এখন 12,000 টাকা। তাহলে এই টাকাটা তো আপনি সাধারণ গ্রাহক ভোক্তার পকেট থেকেই যাবে, যার ওই পরিবহনটি তার পকেট থেকে তো যাবে না। তিনি আগে 8,000 টাকা নিতেন, এখন 12,000 টাকা নেবেন। যে লঞ্চ, যে মালিক আগে মানে একবার ঢাকা থেকে বরিশাল গেলে যেই পরিমাণ অর্থ পেতেন, এখন তো প্রায় সরকার স্বীকৃতভাবেই 1.5 গুণ পাবেন। আর এমনিতে তো আমরা শুনছি যে 100 ভাগ বাড়িয়ে দেওয়া হয়েছে। জ্বালানি তেলের দাম 23 ভাগ বেড়েছে, সব কিছু 50 ভাগ তো দিয়ে শুরুই করেছে। পরিবহনে, বাসে বলেন, লঞ্চে বলেন, অন্যান্য জায়গায় বলেন, 50% বৃদ্ধি দিয়ে শুরুই করেছে। এখন যেখানে যা পারছে তাই নিচ্ছে, এবং যেখানে আপনার বলা হচ্ছে যে দোকানগুলোতে কিংবা অন্যান্য জায়গায় টাঙিয়ে দেওয়া হবে যে ভাড়া তালিকাটা, সেটি 2-1টি জায়গায় নাম কাওয়াস্তে দেখা গেছে, বাদ বাকি জায়গায় তো টাঙানো হয় নাই। যারা যাত্রী তারা জানে না, তাদের সঙ্গে বাদানুবাদ হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, নানা রকম অবস্থা হচ্ছে। এখন আসলে শেষ পর্যন্ত সব কিছু ভোক্তার উপর দিয়ে যায়, জনগণের উপর দিয়ে যায়। তো এটা বাংলাদেশের মানুষ, আপনি জানেন যে করোনার কারণে এমনি প্রায় 3 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে নেমে গেছে। বহু মানুষ চাকরি হারিয়েছে, চাকরি নেই, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না। সব কিছু মিলে মানুষ মোটামুটি কোনোভাবে পানির উপরে নাকটা তুলে বেঁচে আছে। তো সেরকম একটি পরিস্থিতিতে এরকম একটি উলম্পন মূল্যবৃদ্ধির, এটা কতটা যুক্তিযুক্ত সেটা কিন্তু আমার ভেবে দেখা আমাদের মনে হয় দরকার। আমরা জানি না আমাদের সহ্য শক্তি কতটা, কারণ আমরা এই মূল্যবৃদ্ধি কতটা সহ্য করতে পারবো, অবশ্যই আমরা শেষের কতটা দিকে ধারণ করতে পারবো, সেটা একটা বিশাল অনেক বড় ব্যাপার। কিন্তু আপনি দেখেন পোলট্রি খাতে বলেন, পোলট্রি খাতকে আমরা সাপোর্ট দিতে চাই, কিন্তু পোলট্রি খাতে এখন দেখেন কি পরিমাণ দাম বেড়েছে। আপনার মুরগির মাংসের কথা বলেন, ডিমের কথা বলেন, তো মানুষ যাবে কোথায়? মানুষেরও তো একটা আমরা আরেকটি জায়গা দরকার। আলোচনা করে শেষ করতে চাই যে অনেক নেতিবাচক খবরের ভিড়ে স্বস্তিদায়ক একটি খবর হচ্ছে দেশের বাজারে করোনার মুখে খাওয়ার ঔষধ এসেছে। এই প্রসঙ্গটি নিয়ে আলোচনা করে তারপর আমরা শেষ করব। হ্যাঁ, এটা একটা মানে নতুন আশা জায়গা তৈরি করেছে আমাদের, যে হ্যাঁ ঠিক আছে,
আমরা একসময় তো করোনা যখন এসছে প্রথম, আপনার মনে আছে 2019 সালে মার্চ মাসে, তো সেই সময় তো আমরা কিছুই জানতাম না যে করোনা হলে কি খেতে হবে, কি ট্রিটমেন্ট দিতে হবে, চিকিৎসকরাই জানতো না, এবং কীরকম একটা মানে ভয়াবহ দুর্বিষহ অবস্থার মধ্যে আমরা পড়েছিলাম। সেই অবস্থা থেকে ক্রমান্বয়ে তো এখন চিকিৎসা হচ্ছে, চিকিৎসকরা জানেন, যারা নার্স আছেন তারা জানেন কি সেবাটা দিতে হবে, চিকিৎসকরা জানেন কি ওষুধটা দিতে হবে, এবং মানুষ সুস্থ হয়ে যাচ্ছে। 98%-এর উপরে তো করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে। আমাদের মৃত্যুর সংখ্যা তো 2-এর উপর না। তো সেরকম একটা পরিস্থিতিতে এটা অবশ্যই একটা আশার জায়গা তৈরি করেছে যে আমরা ভ্যাকসিন নিয়েও কিন্তু বাণিজ্য হয়েছে সারা বিশ্বে। ভ্যাকসিনের কিন্তু সমতার ভিত্তিতে ভ্যাকসিন সারা বিশ্বের দেশগুলো, গরিব দেশগুলো কিন্তু পায় নাই। সেখানেও একটা মোরলীপনা ছিল, সেখানে একটা বাণিজ্যিক মনোভাব ছিল। তো সেরকম একটা পরিস্থিতিতে এটাকে আমরা স্বাগত জানাই, এবং কিন্তু একটু হয়তো দাম বেশি হবে, হয়তো একটা সময় দাম কমেও আসবে, সেই আশায়। অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সব সময় সব জায়গায় ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের গান, এই স্লোগানকে সঙ্গে নিয়ে ঐক্য.com.bd চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এর 16তম আসর এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে। ঐক্য.com.bd চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2021 এবার সম্মানিত করতে যাচ্ছে বাংলাদেশের 50 জন সঙ্গীত গুণীকে। ঐক্য.com.bd চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2021 আসছে শীঘ্রই। চোখ রাখুন শুধুমাত্র চ্যানেল আই এর পর্দায়। Brought to you by oiko.com.bd, দেশের সর্ববৃহৎ SME অনলাইন মার্কেট। Co-sponsor অনুপম রেকর্ডিং মিডিয়া, অতিথি.com trusted booking partner, Nurtaj best quality in reasonable price, associate partner Nation Tech Communications Limited, Snack Keeper your smart shop, Attorney Moin Chaudhary, Bari Home Care, Abdul Qadir Mia Foundation, New York, Immigrant Elder Home Care LLC, New York, Innovative Global University, USA, Audio Partner, Dhruvo Music Station, Food Partner, Kotha, Grill and Kebab, New York, Travel Partner, Versatile Travels and Tours Limited, USA Organizer, Deshi Music and Entertainment, USA, Torongo Care, USA, উত্তর আমেরিকার সম্প্রচার সহযোগী TBN 24, Aviation Partner, Impress Aviation Limited, Print Media Partner, Anando Alo, Radio Partner, Radio Bhumi,